তৃণমূলের মধ্যে থেকে অন্যায়ের প্রতিবাদ কে করেছিল, উত্তরটা পাবেন শান্তনু সেন। প্রতিবাদ করতে করতে যখন আমাকে বলা হলো এরপর বাড়াবাড়ি করলে তোমার মেয়ের ডাক্তারিটা কি করে পাশ করে দেখে নেব। সেদিনে আমি যে যে কথাগুলো বলেছিলাম তার প্রত্যেকটা সত্যি প্রমাণিত হয়েছে বলেই তো আজকে সন্দীপ ঘোষ জেল কাটছে। আরজি করে দুর্নীতির বিচারের এবং অভয়ের বিচারের জন্য এখনো প্রস্তুত আছি। নতুন সরকার যদি সহযোগিতা চায় আমি করব। আরজিকর ইস্যুতে তোলপাড় হয়েছিল দেশ, আর তখন তৃণমূলের মধ্য থেকে হুইসেল ব্লোয়ার হিসেবে যাদের নাম বারবার এসেছিল তার মধ্যে তিনি অন্যতম। অনেকেই বলছে শান্তনু সেন ক্ষমতা নেই বলে এখন মুখ খুলছেন, তো তার স্ত্রী আমাদের দেওয়া একটি ইন্টারভিউতেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন। প্রথমেই সেই প্রশ্ন নিয়ে যাব। স্যার, আপনার স্ত্রী কাকুলি সেন তিনি একটি অভিযোগ করেছেন আমাকে দেওয়া একটি ইন্টারভিউতে, বলেছিলেন যে আরজি করে অভয়া না হয়ে তার মেয়ে টার্গেট হতে পারতো। ভয়ঙ্কর অভিযোগ তিনি করেছেন, তোলপাড় হয়েছিল তৃণমূল আন্দোলনে, আপনাকে সাসপেনশন করা হয়, নানান কিছু হয় ইন্টারভিউটির পরে। পুরো বিষয়টি আরজি করার সময় আপনাদের প্রতিবাদে মুখ খোলা, এবং আজকে দল যখন ক্ষমতা নেই তখন আবার আপনি সরব হচ্ছেন। এই আরজি কর নিয়ে মূলত আপনার অভিযোগটা কি করতে চেয়েছিলেন, করতে পারেননি? তার মানে আপনার কথার মধ্যে দিয়ে এটা প্রমাণ হলো যে আজকে তৃণমূল কংগ্রেস হেরে গেছে, বিজেপি জিতেছে বলে আমি প্রতিবাদ করছি তা নয়। আমি তৃণমূল কংগ্রেসের একজন এক্সিস্টিং সাংসদ থাকাকালীন এই ঘটনার প্রতিবাদ করেছিলাম, যেটা আপনি মেনে নিলেন আপনার কথার মধ্যে দিয়ে। আরজি করে যখন দ্বিতীয় দফায় আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে যাই, তখন আমি আরজি করের একজন প্রাক্তনী, আমার স্ত্রী আরজি করের একজন প্রাক্তনী, আমার মেয়ে আরজি করে পাঠরতা, আরজি করে আমার মেয়ে জন্মেছে। আমি আরজি করে স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আরজি করে এক্সটুডেন্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। আরজি করে ইটকাট পাথরের সাথে আমার সম্পর্ক। আমি দ্বিতীয়বার যখন আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে কাজ করতে যাই, আমি দেখলাম যে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং প্রাক্তন চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতি ডক্টর সুদীপ্ত রায় এবং সেই সময়কার আমাদের স্থানীয় বিধায়ক অতীন ঘোষ, তাদের মদতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকার বিভিন্ন ক্ষেত্রে। আমি কিন্তু তখন কোনো সংবাদ মাধ্যমকে সেটা জানাইনি। আমি সমস্ত তথ্য প্রমাণ সহ আমি স্বাস্থ্য দপ্তর এবং নবান্নের একদম হাইয়েস্ট লেভেলে জানিয়ে এসেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি হোয়াটসঅ্যাপ করেও জানিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো এটার প্রতি তদন্ত হবে, বিচার হবে। এটা অভয়াকাণ্ডের আগে, এটা অভয়াকাণ্ডের আগে। আমি দেখলাম তদন্ত বা বিচার তো দূরের কথা, উল্টে আমাকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। তারপরে দেখলাম সেই সন্দীপ ঘোষ দুবার তার ট্রান্সফার হলো, আবার কিছুদিনের মধ্যে তাকে আবার আরজি করে ফেরত নিয়ে চলে আসা হলো। সে ট্রান্সফার হওয়ার পরে নতুন প্রিন্সিপাল যে আসছে, সন্দীপ ঘোষ নর্থ বেঙ্গল লবির কিংপিন এসপি দাসের এতটাই স্নেহধন্য, সন্দীপ ঘোষ ট্রান্সফার হয়ে যাওয়ার পরে নতুন প্রিন্সিপাল এসছে, প্রিন্সিপালের ঘরে তালা, তাকে ঘুরে বেড়াতে হচ্ছে, সে বসার জায়গা পাচ্ছে না। এরকম ঘটনাও ঘটেছে। মনোজ ব্যানার্জিকে আর একবার প্রিন্সিপাল করে আনা হলো, সে কদিন পরে আবার তাকে বারাসতে পাঠিয়ে দেওয়া হলো। এসব জিনিসগুলো দেখেছি, মানে কত তার দাপট, কতটা তার প্রভাব থাকলে এটা করা সম্ভব। তারপরে অভয়াকাণ্ড ঘটলো 9ই আগস্ট। আমি এবং আমার মিসেস কিছু সত্যি কথা বলেছিলাম, তার কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। সেই সময় আমার সাথে যা হয়েছে, আমার মিসেসের সাথে যা হয়েছে, এবং আমার মেয়ে যে সেখানে পাঠরতা ছিল, আমার মেয়ে অনার্স পাওয়ার পর সন্দীপ ঘোষ ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্টে ডেকে বলতো ওকে ফেল করিয়ে দিতে হবে। আমার মেয়েকে এক ঘরে করে রাখা হয়েছিল, তার সাথে কেউ লাইব্রেরিতে পড়বে না, তার সাথে কেউ ক্যান্টিনে খাবে না, তার সাথে কেউ ঘুরতে যাবে না। সরস্বতী পূজায় এসে যাচ্ছে, তাকে বলে দেওয়া হচ্ছে তুমি চলে যাও, তুমি এখানে থাকবে না, তোমার নির্দেশ আছে, তোমার সাথে কেউ কাজ করবে না। অপরাধ কি আপনার সন্তান? তাই মানে আপনার সন্তান বলেই তাকে এরকম বারবার করে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছিল? তার কারণ হচ্ছে, আর এই নর্থ বেঙ্গল লবি, এই এসপি দাসের নেতৃত্বাধীন সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিক, বিরূপাক্ষ, সৌরভ পাল, সন্দীপ ঘোষের যে নেক্সাস, আমি সেটার প্রতিবাদ করেছিলাম। আমি তাদের হাতে হাম মেলাইনি, সেই জন্য আমার প্রতি তাদের আক্রমণ, এবং আমার মেয়েকে তারা সব টার্গেট করেছিল। আজকে ভগবানের আশীর্বাদে আমার মেয়ে বাড়ি থেকে যাতায়াত করতো, তাই তার উপর যা নির্যাতন হয়েছে, সে যদি হোস্টেল থাকতো আজকে হয়তো আমাকে অন্যদিন দেখতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে বিচার তো হয়নি, উল্টে দেখলাম যে প্রাইজ পোস্টিং করে অভয়ার কাণ্ডের পরে স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ কর্তৃত্ব ইনিশিয়ালি তাকে সাসপেন্ড না করে বলছে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেবো। কতটা স্নেহবাৎসল হলে, কতটা ছত্রছায়া থাকলে, কতটা ভালোবাসা থাকলে, বা কতটা দুর্বলতা থাকলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়?
সে তো দেখেছে। এবং আপনি একটা কথা বলুন, সেদিনে আমি যে যে কথাগুলো বলেছিলাম তখন তো আমি সংবাদ মাধ্যমে প্রথমে দিইনি। তার প্রত্যেকটা সত্যি প্রমাণিত হয়েছে বলেই তো আজকে সন্দীপ ঘোষ জেল খাটছে। তার প্রত্যেকটা সত্যি প্রমাণিত হয়েছে বলেই তো আজও আশিস পান্ডে জেল খাটছে। এই যে অভিক দে, যে নর্থ বেঙ্গল লবির কিংপিং, বেআইনি ভাবে যে এখন পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হয়েছিল, সে তাকে ক্রাইম সিনে দেখা যাচ্ছে। আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাকে দেখিয়ে বলছে উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমি তখন আইএম এর তরফ থেকে প্রথম প্রতিবাদ করেছিলাম, সেগুলো তো সব সত্যি প্রমাণ হচ্ছে। আজকে তো তার তদন্ত শুরু হয়েছে। স্যার, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কি আপনি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনার সহকর্মী ছিলেন একটা সময়, বহুদিন একসাথে কাজ করেছেন, তাকে লিখিত জানাবেন এই আরজি করে শুধু যা যা আপনি এতদিন করতে পারেননি বা যা যা হয়নি, আবার কি তাকে বলবেন? না, আমি দেখুন এটা ভালো লাগলো যে আবার আরজি করে বন্ধ হয়ে যাওয়া ফাইল, কারণ আরজি করে ইট কাঠ পাথর এখনো কাঁদতে কাঁদতে বলে যে একা সঞ্জয় রায় নয়, এর মধ্যে বড় একটা নেক্সাস ছিল। আমার কাছে পুরো পোস্টমর্টম রিপোর্ট আমি দেখেছি, পুরো ডিএনএ রিপোর্ট দেখেছি। প্রয়োজন হলে আমি যখন প্রয়োজন হবে, যদি কেউ জানতে চায়, আমি তথ্য প্রমাণ দিয়ে বলে দেবো, অন রেকর্ড বলছি। এইগুলো প্রমাণ করে যায় যে একা সঞ্জয় রায় নয়, এখানে একাধিক ব্যক্তি ছিল। এবং দড়িতে টান পড়লে নর্থ বেঙ্গল লবির কোন পর্যায়ে অবধি সেই টানটা যাবে, সেটা প্রকৃত তদন্ত হলে বলা যাবে। এবং আমি আবার বলছি, আমি আরজি করের আর্থিক দুর্নীতির সমস্ত তথ্য হাইয়েস্ট লেভেলে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু যে কোনো কারণে তদন্ত হয়নি, অপথ্য স্নেহ বা কোনো দুর্বলতা। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, আপনি এখন পদত্যাগ করছেন মুখপাত্র পদ থেকে, সেখানে দাঁড়িয়ে অনেকেই বলছেন, আপনি জানেন রাজনৈতিকভাবে একটা বিতর্ক তৈরি হচ্ছে, আপনি নাকি এখন বিজেপি ক্ষমতায় চলে এসছে, তৃণমূল ক্ষমতায় নেই বলে আপনি ভেতরে থেকে এতদিন প্রতিবাদ সেইভাবে করেননি, অন্য অন্য ইস্যু আরজিকর ছাড়া আপনি কোনো সুযোগে সদ্ব্যবহার করছেন। এই পুরো বিষয়টা স্যার এক্ষুনি পদত্যাগ করার কারণটা কি, এবং আপনার সরে আসাটা কোথাও কি পিতা শান্তনু সেন তার আঘাত লাগলো, নাকি কোথাও গিয়ে দলের মধ্যে ঠিকঠাক করে যোগ্য মর্যাদা আপনারা পাননি বা পাচ্ছেন না বলে সেই ক্ষেত্রে? আমি তো আবার আপনাকে একটা কথা বললাম যে হুইসেল ব্লোয়ার ছিলাম আমি। বিজেপি আজকে ক্ষমতায় এসছে বলে তো আমি বলছি আজকে তা নয়। আপনার আর্কাইভ ঘেটে দেখুন, তৃণমূলের মধ্যে থেকে অন্যায়ের প্রতিবাদ কে করেছিল, উত্তরটা পাবেন শান্তনু সেন। সুতরাং আজকে তো নতুন আমি বলছি না, কিন্তু প্রতিবাদ করতে করতে যখন আমাকে বলা হলো এরপর বাড়াবাড়ি করলে তোমার মেয়ের ডাক্তারিটা কি করে পাশ করে দেখে নেবো, যখন আমি দেখছি যে একটা হিংস্র নেক্সাস আমার বৈধ ডিগ্রি থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন বাতিল করে দিচ্ছে, আমার মেয়ে অনার্স পাওয়ার পরেও তাকে ফেল করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারা তো যা খুশি করতে পারে। সেই সময় আমার মেয়ে এমবিবিএস কমপ্লিট হওয়ার মুখে তাকে তো বলতে পারে তোমাকে ফেল করিয়ে দেবো, বা তাকে বলতে পারে তোমায় ফাইনাল সার্টিফিকেটটাই দেবো না। তো সেই জায়গায় বাবা হিসাবে আমায় কিছুটা তো সাকাম করতে হবে, কিছুটা তেতো গিলে মুখ বন্ধ করে থাকতে হবে। আজকে অন্তত সেই ভয়টা নেই। যারা নতুন করে তদন্ত করছে তাদের কাছে তো সেই ভয়টা নেই যে তারা আমার মেয়ের কেরিয়ারটা নষ্ট করে দেবে। সেই কারণেই আজকে আমি কথা বলার সুযোগ পাচ্ছি। এবং আপনি যে বললেন, যদি আমার কাছে সহযোগিতা চায়, আমি তথ্য প্রমাণ সহ আরজি করে দুর্নীতির বিচারের এবং অভয়ের বিচারের জন্য আমি সব রকম সহযোগিতা করতে তখনও প্রস্তুত ছিলাম। আমার সহযোগিতা নেয়নি, এখনো প্রস্তুত আছি। নতুন সরকার যদি সহযোগিতা চায় আমি করব। একেবারেই তিনি বলছেন, আগেও তিনি প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদের ধারা বজায় রাখবেন এখনো। এখন দেখার শান্তনু সেনের মতো যারা প্রাক্তন সাংসদ, তৃণমূলের নেতা, মুখপাত্র, তাদের এই ভূমিকা, তাদের এই প্রতিবাদ ঠিক রাজনৈতিকভাবে কতটা তাৎপর্য নয়। ক্যামেরা সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।